এবার মিরপুরে পর্দার দোকানে আগুন, একজনের মৃত্যু। বসুন্ধরা শপিং মলে আজও দেখা গেছে কালো ধোঁয়া, দোকান মালিক কর্মচারীদের নানা অভিযোগ। একটা মার্কেটে বারবার আগুন লাগে, এটা তো তাদের এই প্রশিক্ষণটা দিছে কিনা এবং সেই ফ্যাসিলিটিসটা আছে কিনা, এখনো কি আগুন আছে কিনা নাই বা কতটুকু নিয়ন্ত্রণে এরা নিছে এই জিনিসটা আমাদের ক্লিয়ার না। কিছু বলতেছে না আমাদের যে কি করবে না করবে, তাও কিছু বলতেছে না। ওনারা বলতেছে যে 2 দিনের মধ্যে ঢোকা সম্ভব না। মালিক পক্ষের গাফিলতিতেই বারবার অগ্নিকাণ্ড, মত বিশেষজ্ঞদের। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচারে যাবজ্জীবন কারাদণ্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সাইবার অপরাধের সাজা 14 বছর। ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের পক্ষ থেকেও চালাতে হবে জঙ্গি বিরোধী প্রচারণা, বললেন প্রধানমন্ত্রী। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাক্ষাৎ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে কোণঠাসা করছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। গুলশান হামলায় গ্রেফতার নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ। জেএমবির 4 নারী সদস্য ও প্রশিক্ষক দ্বিতীয় দফায় রিমান্ডে। এবং হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট। এখনো ভিসা হয়নি 20,000 মুসল্লির। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করে ইন্টারনেটে অপপ্রচার চালালে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা 1 কোটি টাকার অর্থদণ্ডের বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করছে সরকার। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনে ডিজিটাল পদ্ধতিতে প্রতারণা বন্ধে সর্বোচ্চ 14 বছরের দণ্ডের কথাও বলা হয়েছে। দেশে প্রতিদিনই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বিশেষ করে গেল 5 বছরে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল কর্মপদ্ধতির প্রণয়ন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে ইন্টারনেট ব্যবহারে। বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার পাশাপাশি এই মাধ্যমটির অপব্যবহার ঠেকাতে এবার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিপরিষদের সভায় এই আইনে নীতিগত অনুমোদন দেয়া হয়। এরপর মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ইন্টারনেটে জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। মুক্তিযুদ্ধ, জাতির পিতার বিরুদ্ধে প্রপাগান্ডা, এগুলো যদি করে তাহলে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা এবং 3 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। এছাড়াও কম্পিউটার, মোবাইলের মাধ্যমে কাউকে ঠকানো কিংবা প্রতারণার অভিযোগেও রয়েছে ভিন্ন শাস্তির বিধান। অতি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিরুদ্ধে অপরাধ, এটার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করলে তার সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন 2 বছর বা সর্বোচ্চ 1 কোটি পর্যন্ত অর্থদণ্ড। কম্পিউটার, মোবাইল ও ডিজিটাল ডিভাইস সংক্রান্ত যদি কেউ জালিয়াতি করে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। ভিন্ন ভিন্ন অপরাধে শাস্তির মাত্রা এবং আইনটির খুঁটিনাটি দিকগুলো আইনমন্ত্রী নিজে তদারকি করবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। শাস্তিগুলো নিয়ে মাননীয় আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলো আরেকটু যাচাই বাছাই করে ঠিকঠাক করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের পক্ষ থেকেও জঙ্গি বিরোধী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সব ধর্মেই কিন্তু একটা সহনশীলতার কথা,
ভ্রাতৃত্ববোধের কথাই বলা হয়েছে, শান্তির কথা বলা হয়েছে। মাঝে মাঝে নানা ধরনের ঘটনা ঘটে, মনে হয় খুব সুপরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটানো হয় এদেশে একটা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্য নিয়ে। সকল মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ যে কেউ এই সংঘাত, সন্ত্রাস, জঙ্গিবাদ চায় না। আপনার হিন্দু ধর্মে যে শান্তির বাণী বলা আছে সেটাও যেন ব্যাপকভাবে প্রচার করা হয়, সেইভাবে খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকেই যদি যার যার ধর্মের মর্ম বাণীটা ব্যাপকভাবে প্রচার করা হয়। আমরা এটাই চাই যে মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এক হয়ে পথ চলবো। আর এখন যেমন সমগ্র জাতির মাঝে একটা চেতনার উন্মেষ ঘটেছে যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে। কাজে এই চেতনা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানী চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে ফুল দেওয়ার সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আওয়ামী লীগ সংগ্রাম করেছে সেই দলটি এখন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় তৎপর। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে কোণঠাসা করছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যারা একসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, যারা একসময় মানুষের অধিকারের জন্য লড়াই করেছে, তারা আজকে সম্পূর্ণভাবে একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছে। তারা এখানে কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু বিচার করেনি, সুষ্ঠু বিচার করেনি দেখেই আজকে বিভিন্ন হত্যাকাণ্ড আরো বেড়ে গেছে। একইভাবে আজকে আপনি দেখেন 21শে আগস্ট হত্যা মামলাতেও আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব সহ আমাদের দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জড়িত করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এমন ঘোষণার পর আজ সকালেও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনের দিকে আগুন দেখা গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে দীর্ঘ সময় পার হওয়ার পরও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজেদের দোকানে ঢুকতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি বারবার আগুন লাগার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবকেই দায়ী করেন দোকান মালিকরা। সোমবার সকালে আবারও হঠাৎ করে জ্বলে ওঠা আগুন বসুন্ধরা সিটি শপিং মলের 6 তলার সি ব্লকের শখানেক দোকান মালিকের উদ্বেগ বাড়িয়ে দেয়। তবে সেখানে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা অভয় দেন। যেহেতু আগুন নতুন করে কোথাও ছড়ায়নি, তাই এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। এই অবস্থায় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির হিসেব কষতে নিজেদের দোকানে যেতে চাইলে মল কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। আদৌ আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি না আসলে কি ভিতরে, এখনো কি আগুন আছে কি না নাই, বা কতটুকু নিয়ন্ত্রণে এরা নিছে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার না। মালিক তো অবশ্যই ঢুকে দেওয়া উচিত, কিন্তু দিতেছে না, তো কিছু বলতেছে না আমাদের যে কি করবে না করবে, তাও কিছু বলতেছে না। আমরা চেষ্টা করছি বারবার কর্তৃপক্ষের সাথে। আমি এখনো আলাপ করে আসছিলাম একজন গার্ডের সাথে, ওনারা বলতেছে যে 2 দিনের মধ্যে ঢোকা সম্ভব না। শপিং মলটিতে বারবার আগুন লাগার জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। 100 দোকানে একবারে তো আগুন লাগে না, একটা করে ওইভাবে গেছে। তা সেক্ষেত্রে যদি তাদের মনে করেন ওইটা নিবানোর মতো সবাই জানা থাকতো, অথবা তাদের লোকজনও জানে কিনা আই ডোন্ট নো। কারণ একটা মার্কেটে বারবার আগুন লাগে, এটা তো তাদের এই প্রশিক্ষণটা দিছে কিনা এবং সেই ফ্যাসিলিটিসটা আছে কিনা আগুন নিবানোর। খালি যন্ত্র ঝুলেই রাখলে হলো না আইওয়াস। সিবুলক নিয়ে আশা করেন না, সিবুলকে কিছুই নাই। আগুন লাগলে আগুন যে নিয়ন্ত্রণ করবে, এটা সূক্ষ্ম সুন্দর ব্যবস্থাপনা এখানে থাকলেও সেটা প্রয়োগ হচ্ছে না ঠিক মতো। দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, মালিকরা যেন নিজেদের দোকানের অবস্থা দেখতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। তবে আগামী বুধবারের আগে মার্কেট খোলা সম্ভব হবে না বলেও জানান তিনি। প্রতি ফ্লোরে প্রচুর পরিমাণ পানি আছে, এই জন্য পানিগুলি ক্লিন করতে হবে। শুধু দোকান ক্লিন, এই কারণে আমরা একটু সময় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী বুধবার দিন যথাযথভাবে ইনশাল্লাহ দোকান খোলা হবে। একটা মনিটরিং কমিটি মহানগরের পক্ষ থেকে হান্নান আজাদের সাথে, আজাদ সাহেবের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখবে এবং বসুন্ধরার কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপকভাবে ওনাদের এই ক্ষয়ক্ষতি নিরসনের জন্য আমরা কাজ করব। রোববার সকাল 11টার দিকে রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং মলে আগুন লাগে। সেদিনই জানিয়ে দেওয়া হয় বুধবারের আগে শপিং মল স্বাভাবিক অবস্থায় ফিরে আনা সম্ভব হবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মালিক পক্ষের গাফিলতির কারণেই বসুন্ধরা সিটি শপিং মলে বারবার আগুন ঘটনা ঘটছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। বসুন্ধরা সিটি শপিং মলে আগুনের ঘটনার পর সময় সংবাদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কন্ট্রোল প্যানেলে
অনেক ফলস অ্যালার্ম হতো। তাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিবৃত্ত না করতে পারেন, অন্তত নিয়ন্ত্রণ করার কথা ছিল, সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এটা বিস্তার লাভ করে। কর্মী যারা, তাদের বাস্তবমুখী প্রশিক্ষণটা হচ্ছে না। আগুন কখন সংগঠিত হবে, কোথায় সংগঠিত হবে এটা জানার কথা না, ঠিক প্রশিক্ষণও তাই করতে হবে যে হঠাৎ করে এক জায়গাতে ধোঁয়া সৃষ্টি করতে হবে এবং অ্যালার্ম বাজিয়ে দিতে হবে। এদিকে রাজধানীর মিরপুরে একটি পর্দার দোকানে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সকালে ওই পর্দার দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল 8টার দিকে মিরপুরের সেনপাড়ায় বেগম রোকেয়া সরণির গৃহসজ্জা সামগ্রীর একটি দোকানে আগুন লাগে। দোকানটিতে পর্দা ও ফোম থাকায় আগুন ভবনের দোতলার কিছু অংশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা না গেলেও এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিচে আসলাম, আমি দেখতে পেলাম যে এখানে আগুন লেগেছে। তো আগুন লেগেছে, সাথে সাথে উপরে গিয়ে আমার বিল্ডিং এর ভিতরে যারা ছিল সিকিউরিটি এবং যারা ক্লিনার ছিল তাদেরকে বের করি। আমরা খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে মেসেজ দেই এবং আমরা অফিসার ফোর্সও এখানে আসি। আসার পরে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুনটা নিভিয়ে ফেলি। নিভিয়ে ফেলার পরে একজন আহত অবস্থায় পায় ফায়ার সার্ভিস এবং আমরা তো এটা তদন্ত করে দেখবো যে আসলে কি পর্যায়ে আছে। আগুনে পুরো দোকানটি পুড়ে গেলেও দোকানের কোনো কর্মী আহত হননি। তবে এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভবনের 5ম তলার এক অফিসের সহকারী মামুন গুরুতর আহত হন। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি শুধু অসুস্থ এরকম, আর বড় ভাই ফোন করছে আমি উত্তরা থেকে এখানে আসছি আর কি, বিয়ে করছে আর কি, 1 বছর হয়েছে। এখন তুই তুলে আনা হয় না। ফায়ার সার্ভিসের উপরে আমাকে যেটা বললেন, উনি নাকি নামতেছিলেন সিঁড়ি দিয়ে নামতেছিলেন, সেখানে মানে হয়তো আগুনের তাপে বা ধোঁয়ায় সরো দিতে আসলাম। এসে তো দেখি এই পর্যন্ত আসছি যখন, তখনই দেখি যে একটা লাশ নিয়ে যাচ্ছে। মামুনের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাজ্যে অস্ত্রোপচার শেষে দেশে ফিরলেন মুস্তাফিজ। ইংল্যান্ড সিরিজে খেলতে না পারাটা হতাশার হলেও 4 সপ্তাহের মধ্যে শুরু করতে চান পুনর্বাসন প্রক্রিয়া। হজ ফ্লাইটে যাত্রী সংকট কাটছেই না। ফ্লাইট বাতিলের পাশাপাশি খালি যাচ্ছে অনেক আসন। যথাসময়ে হজ যাত্রীদের পরিবহন করা সম্ভব না হলে শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকলেও হজ অফিস বলছে ফ্লাইট বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন কারণে যারা হজে যেতে পারছেন না, তাদের জায়গায় অন্যদের নির্বাচিত করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তাফসির বাবু রিপোর্ট। চলতি মাসের 5ই আগস্ট হজ ফ্লাইট শুরুর পর যাত্রী সংকটে বাতিল হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি হজ ফ্লাইট। এরপর সংকট কাটাতে নানা উদ্যোগের ঘোষণা আসলেও গত 2 দিনে আরও 3টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ রোববার 5টি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও যায় 4টি। এর মধ্যে 3টি ফ্লাইটে ফাঁকা গেছে 90টি সিট। সোমবারও নির্ধারিত 4টি ফ্লাইটে আসন ফাঁকা 200-রও বেশি। হজ অফিসের তথ্যমতে এখনও সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় প্রায় 50,000 হজ যাত্রী, যাদের মধ্যে 20,000 জনেরই ভিসা হয়নি। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, শেষ মুহূর্তে জটিলতা এড়াতে যেন দ্রুত ভিসা পাওয়া যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে হজ অফিসকে। জটিলতা এড়ানোর জন্য দ্রুততম সময়ে ডিউ লেটার ইস্যু করে সমস্ত হজ যাত্রীদের হজ যাওয়া নিশ্চিত করা। এখানে কোন রকমের ছাড় দেওয়া উচিত হবে না। আগামী 2 দিনে 12-13,000 ভিসা হয়ে যাওয়া সম্ভব। আপনি এটাও ধরে রাখছেন কি কারণে? তবে হজ পরিচালক বলছেন, পরিস্থিতি সামলাতে ফ্লাইট বাড়ানোর বিষয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আলোচনা করছেন তারা। ভিসা সরবরাহ সন্তোষজনক, না যেতে পারার ফলে যে একটা কিউমুলেটিভ ইফেক্ট, এটা উত্তরণের জন্য বিমান সূত্রে আমরা জেনেছি ফ্লাইট অতিরিক্ত নেওয়ার জন্য ওনারা মনে হয় স্লট সৌদি আরবে চেয়ে এখন থেকেই যোগাযোগ করছেন। এদিকে মৃত্যু কিংবা অসুস্থতাজনিত কারণে যারা হজে যেতে পারছেন না, তাদের জায়গায় অন্যদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ আসলেও হজ পরিচালক বলছেন, নির্ধারিত সময়ে যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া শেষ করা হয়েছে। পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে, এখন তার ক্ষেত্রে তার ওয়াইফকে নিয়ে তার ছেলে যাবে, আমি এটা দেবো না? একটা লোক মারা গেছে, তার ক্ষেত্রে তার ছেলে যাবে, আমি কি সেটা দেবো না? 17 তারিখ পর্যন্ত এজেন্সিদেরকে বলা ছিল লাস্ট ডেট। টোটালি যা কিছু আমার কাছে ছিল সেগুলি সম্পন্ন করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 1,01,758 বাংলাদেশি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তার জামিন আবেদন শুনানির জন্য আগামী 24 আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ দ্বিতীয় দফায় 8 দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেন আদালত। এদিকে হাসনাত করিমের আইনজীবীর করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত। গত 2 আগস্ট সন্ধ্যায় গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক 4 নারী জেএমবি সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও আটক তাদের প্রশিক্ষক ফুয়াদ আল মেহেদিকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের রিমান্ড শেষে তাদের হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে প্রথম দফায় 5 দিন করে রিমান্ড দেওয়া হয় তাদের। গত 15 আগস্ট গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব। পরে গত বুধবার আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনে করা এক মামলায় 10 দিনের চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড থেকে সিলেট হয়ে দুপুরে ঢাকা পৌঁছান এই বোলিং সেন্সেশন। গেল মাসে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-20 লিগ অভিষেক হয় মুস্তাফিজের। নিজের প্রথম ম্যাচেই 4 উইকেট নিয়ে আবারও ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে যান তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই কাঁধের ইনজুরিতে পড়েন সাতক্ষীরার এই পেসার। এরপর ইংল্যান্ডের বুপা ক্রোমওয়েল হাসপাতালে গত 12 আগস্ট তার অস্ত্রোপচার করান অভিজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এরপর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে আজ ফিরলেন মুস্তাফিজ। বিসিবির অধীনেই হবে তার পুনর্বাসন। মাঠে ফিরতে মুস্তাফিজের অন্তত 5 মাস সময় লাগতে পারে। এ কারণে আসন্ন ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন না এই পেসার। এতে কিছুটা হতাশ হলেও দ্রুত পুনর্বাসন শেষে মাঠে ফিরতে চান বলে জানিয়েছেন মুস্তাফিজ। অপারেশনের পরের দিন থেকে কাজ দেখা দিচ্ছে অল্প, এটা বেশি না। আর ডাক্তার দেবাশিদার কাছে কাজ দেখা দিচ্ছে যে কোনগুলা কবে থেকে কবে করা হবে ওইগুলা। 4 সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে। ইংল্যান্ড যাওয়া হয়েছে, আমি আন্ডার-19-এ যাওয়া হয়েছে। সে সময় ইনজুরিতে পড়ছিলাম, কাউন্ট্রি খেলতে যে কেন পড়ছে এটা ভালো যায় নাই দুইটাই। সামনে আরো ভালো দিন আসছে মনে হয়, আমি জানি না। 48 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। সকালে ওয়াটার এইডের সহযোগিতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত 4টি নতুন পাবলিক টয়লেট উদ্বোধন শেষে সায়দাবাদ বাস টার্মিনালে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া নগরবাসীকে পরিকল্পিত স্যানিটেশন উপহার দিতে ঢাকার বিভিন্ন রাস্তায় দ্রুত আরও অর্ধ শতাধিক নতুন পাবলিক টয়লেট ও পুরনো টয়লেট সংস্কারের ঘোষণা দেন তিনি। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের দুর্ভোগ কমানো সহ বেশ কিছু সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা জানান মেয়র। কোরবানি ঈদের ব্যাপারে আমাদের পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এই সমস্ত কার্যক্রম আমরা শুরু করব। বিগত বছরে কোরবানির ঈদের 2 দিনের মাথায় আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছিলাম। আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ এবারও 48 ঘন্টার ভিতরে আমরা কোরবানির সমস্ত বর্জ্য পরিষ্কার করে এই শহরকে পরিচ্ছন্ন করে দেব ইনশাল্লাহ। মামলার শুনানিকালে আইনজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য আগামী রোববারের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে এক সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। যদিও অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচার বিভাগ ও আইনজীবীরা যাতে মুখোমুখি না হয় এমন কোনো কর্মসূচি থেকে আইনজীবীদের বিরত থাকার আহ্বান জানান। গত 16 আগস্ট লক্ষ্মীপুর বার ভবন ভেঙে ফেলা সংক্রান্ত এক মামলার শুনানিকালে প্রধান বিচারপতি আইনজীবীদের অসৎ বলে মন্তব্য করার অভিযোগ আনেন আইনজীবীরা। আপনি জবাব দেন লক্ষ্মীপুর বারে কি ঘটনা ঘটেছে এবং তার প্রতিকার কি। উনি এক স্টেজে বলে ফেললেন আইনজীবীরা কিভাবে ভিজিটিং করছে, আমি এটা সব আইনজীবীদের হিসাব রাখবো। এই টাকা তারা কোথা থেকে পাইলো আমি তাদের হিসাব থাকবো। এই কথা বলতে বলতে উনি বললো চোর ডাকাত সন্ত্রাস। আপনি জুডিশিয়ারি কিভাবে অপমান করে কোনো কিছুই করা সম্ভব হবে না। আগামী রোববারের মধ্যে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন যেটা এসছে আলোচনার মধ্যে। আদারওয়াইজ আমরা আগামী রোববার এই মিটিং মুলতবি ঘোষণা করব। সমস্ত বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল লক্ষ্মীপুরের কিছু আইনজীবী, লক্ষ্মীপুর বারের সবাই না, কিছু আইনজীবী
যারা নাকি আদালতের জায়গায় বিল্ডিং করছে তাদের সম্বন্ধে উক্তি। রেজুলেশন আপনারা নেবেন না যাতে বিচার বিভাগের সাথে আমাদের কোন রকম মুখোমুখি অবস্থায় আমরা পড়ি। সন্ধ্যার সময় আরো থাকছে। হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। আগামী 2 দিন ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে বেসরকারি মোবাইল কোম্পানি সিটিসেল। এ সময়ের মধ্যে বিটিআরসিকে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 17 আগস্ট সিটিসেলের লাইসেন্স বাতিলে 1 মাসের সময় দিয়ে নোটিশ দেয় বিটিআরসি, যার সময় শেষ হবে 17 সেপ্টেম্বর। এই নোটিশের স্থগিতাদেশ চেয়ে এবং এ সময়ের মধ্যে কোনো হস্তক্ষেপ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করে সিটিসেল। এ বিষয়ে আগামী 4 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। রাজস্ব বাবদ সিটিসেলের কাছ থেকে বিটিআরসির পাওনা রয়েছে 477 কোটি 51 লাখ টাকা। এছাড়া 3 কোটি 20 লাখ টাকা পাওনা পরিশোধের জন্য সিটিসেলের বিরুদ্ধে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের করা মামলাও হাইকোর্টে বিচারাধীন রয়েছে। রাজধানীর উত্তরা আশিয়ান সিটির 5টি আবাসিক প্রকল্প বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে প্রকল্পগুলোর সব কার্যক্রম লিফট ও আপিল শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন আদালত। পরিবেশবাদী সংগঠন বেলা ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগে আদেশ দেন। এর আগে গত সপ্তাহে আশিয়ান সিটির এই প্রকল্পগুলোকে বৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান, আশিয়ান সিটির আবাসিক প্রকল্পগুলো হলে শহরে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে। আশিয়ান সিটির সপক্ষে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেটি চ্যালেঞ্জ করে আমরা আপিল বিভাগে একটি সিএমপি দায়ের করেছিলাম এবং আপিল বিভাগ আজকে ওই হাইকোর্টের দেওয়া রায়কে স্থগিত করেছে। একই সাথে আশিয়ান সিটি প্রকল্পের সকল কার্যক্রমের উপর সকল বিবাদীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যক্তিগত লাভের জন্য তারা এই প্রকৃতির যে দিকটা আছে বা যে পরিবেশগত দিক আছে সেগুলোকে নষ্ট করে ফেলবে তাদের নিজেদের ব্যবসায়িক লাভের জন্য। আবাসন সংকট সমাধানে হল নির্মাণের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে আগামী 2 দিন সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। সকাল 9টার দিকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে রওনা হয় শিক্ষার্থীরা। বংশাল এলাকায় এলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে না পেরে পুরান ঢাকার বংশালের রাস্তায় অবস্থান নিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কারাগার সরিয়ে নেওয়ার পর ওই জায়গায় হল প্রতিষ্ঠার জন্য গত 22 দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। থাকলে সন্দেহ করা হয় যে জঙ্গি বলে নেয়, বাট বাড়িওয়ালারা আমাদেরকে ভাড়া দিচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটি হল পাবে, আমাদের হল থাকবে না কেন? রাজশাহী ইউনিভার্সিটি হল পাবে, আমাদের হল থাকবে না কেন? কেন হল থাকবে না? সাধারণ শিক্ষার্থীদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের প্রাণের দেবী। আমরা সবাই হল চাই, এখানে কোনো রাজনৈতিক কিছু না, ব্যক্তি স্বার্থ কিছু না। এই ধর্মঘটে কোনো ধরনের কোনো প্রশাসনিক কাজ, ক্লাস, পরীক্ষা কোনো কিছু হবে না। ইভেন একটা কাগজ পর্যন্ত ফটোকপি হবে না। আমাদের মর্যাদার দাবি যে পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে থাকবো, আমরা সংগ্রাম চালিয়ে দেবো। তাদেরকে বলি যে আপনাদের প্রতিনিধি দেন, আপনাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদের দাবিগুলো আপনার তুলে ধরুন। আমাদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের ওয়াটার ক্যানন থেকে পানি নিক্ষেপ করি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করি। কাশ্মীরে চলমান সহিংসতার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। রোববার জম্মুর এক জনসভায় তিনি বলেন, সহিংসতায় উস্কানিদাতাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। জম্মু কাশ্মীরে বিক্ষোভের নামে যারা পুলিশের ওপর পাথর ছুঁড়েছে তাদেরকে পাকিস্তানের তাবেদার হিসেবে উল্লেখ করেন তিনি। রোববার জম্মু কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এক স্বাধীনতাকামী নেতা নিহত ও অন্তত 70 জন আহত হন। এদিকে সোমবার কাশ্মীরের কংগ্রেস দলীয় সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর নেতৃত্বে সেখানকার বিরোধী দলের প্রতিনিধিদের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। এ সময় ওমর আবদুল্লাহ কেন্দ্রীয় সরকারের কাছে কাশ্মীরের সব দলের সঙ্গে সংলাপ আয়োজনের দাবি তুলে ধরেন।
2018 সালের মাঝামাঝি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সভাপতি হবেন বাংলাদেশের প্রতিনিধি। শ্রীলঙ্কার কলম্বো এসিসি সভা থেকে ফিরে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। প্রতি 2 বছর পর পর এসিসির প্রেসিডেন্ট পদে যে পরিবর্তনটা আসে, বছর পাকিস্তান বাই রোটেশন দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরা আশা করছি আগামী রোটেশনে বাংলাদেশের এসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। মেয়েদের একটা কম্পিটিশন করা হবে ফ্রম এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং একটা আন্ডার-19 একটা কম্পিটিশন করা হবে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচারে যাবজ্জীবন কারাদণ্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সাইবার অপরাধের সাজা 14 বছর। ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের পক্ষ থেকেও চালাতে হবে জঙ্গি বিরোধী প্রচারণা, বললেন প্রধানমন্ত্রী। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাক্ষাৎ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিলেন বেগম জিয়া। মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে কোণঠাসা করছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। এবার মিরপুরে পর্দার দোকানে আগুন, একজনের মৃত্যু। বসুন্ধরা শপিং মলে আজও দেখা গেছে কালো ধোঁয়া, দোকান মালিক কর্মচারীদের নানা অভিযোগ। এবং হজ ফ্লাইটে কাটছে না যাত্রী সংকট, এখনো ভিসা হয়নি 20,000 মুসল্লির। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।